ভেঙে গেছে তৃণমূল, ভেঙে যাবে তৃণমূল, তৃণমূল আর নেই। তৃণমূল নামক কোনো দল পশ্চিমবঙ্গে যে ছিল ইতিহাসেও আর কয়েকদিন পর খুঁজে পাওয়া যাবে না। বলছি কেন জানেন? এমনিতেই তো যবে থেকে তৃণমূল কংগ্রেস হেরে গেছে তবে থেকে তৃণমূলের নেতারা তো বিজেপি নেতাদের পায়ে পড়ছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তাদের। তার মধ্যে একটা নতুন গোলযোগ দেখা দিয়েছে। তৃণমূলের একেবারে বিধানসভায় অর্ধেকও বিধায়ক আসছেন না। তৃণমূল কংগ্রেস একটা বিক্ষোভ করেছিল, বিক্ষোভের নেতৃত্বে ছিল ওই বেলেঘাটার জেল খাটাটা। আমি খবরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খবরটা হচ্ছে যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিক্ষোভ করছিল। সেখানে দেখুন কজন বিধায়ক, আমি গুনছিলাম, ছবিতে আমি গুনছি, তো যা দেখলাম তাতে মোটের উপর 23 জন বিধায়ককে ছবিতে দেখা যাচ্ছে। খবরও হয়েছে, বলা হচ্ছে যে অর্ধেক বিধায়ক আসেনি, অর্ধেকের বেশি বিধায়ক বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসছেন না। ওই 20 জন, 22 জন, 25 জন, 30 জন এমন করে আসছেন। তৃণমূল কংগ্রেসের বাকি বিধায়করা কেন আসছে না জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেলেঘাটার জেলখাটাকে আরো অনেককে জিজ্ঞাসা করা হয়েছে। তখন তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই যে সমস্যা দেখা দিচ্ছে, তারা দাবি করছে যে এখন তো মামলা মোকদ্দমা হচ্ছে বিধায়কদের উপরে, তার জন্য তৃণমূলের লোক আসছে না। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের একদম আসল খবরটা দিচ্ছি, সেটা হচ্ছে তৃণমূলের বিধায়করা এখন বিধানসভায় মুখোমুখি হতে চাইছে না। তারা চাইছে সরাসরি বিজেপির বিধায়ক হিসেবে বিধানসভায় ঢুকতে। তারা কেউ চাইছে না তৃণমূলের তকমা গায়ে লাগাতে। মানে তৃণমূল মানেই চোর, TMC, তৃণমূল মানে চোর, সবাই জানে, নতুন কোনো কথা নয়। তো এই জন্যই এখন তারা চাইছে তৃণমূলের যদি তকমা তাদের গায়ে থাকে তাহলে এরপরে তারা যদি রাস্তায় বেরোয়, সব থেকে বড় ভয় তাদের, তারা যদি রাস্তায় বেরোয় একেবারে চোর চোর বলে তারা জনগণ তারা করবে। তাই বিধানসভায় তারা আসছে না। তারপর তৃণমূলে থাকলে তো জেল খাটতেই হবে, তাই তারা চাইছে ভাই বিধানসভায় যাওয়ার দরকার নেই, যেদিন বিজেপির সঙ্গে সেটিং হয়ে যাবে সেদিন তারা যাবে। এবার বিজেপি নেবে কি নেবে না সেটা বিজেপির ব্যাপার, সেটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন, সেটা শ্রমিক ভট্টাচার্য ভালো বলতে পারবেন, কিন্তু তারা মোটেও বিজেপি বিধায়ক হিসেবে আসতে রাজি নয়। ভাবতে পারেন, আমি গুনেছি, আপনিও গুনে দেখুন, মাঝখানে ওই বেলেঘাটার জেল খাটা, তার আশেপাশে সব নেতাগুলো রয়েছে। কি অবস্থা বলুন তো তৃণমূল কংগ্রেসের? যেই তৃণমূল কংগ্রেস ভোটের আগে পর্যন্ত দাপিয়ে বেড়াতো, যেই তৃণমূল কংগ্রেস বলতো আমরা এখনো 20 বছর 25 বছর থাকবো, যেই তৃণমূল কংগ্রেস বলতো আমরা CPM এর 34 বছরের রেকর্ডটাকেও ভেঙে দেবো, সেই তৃণমূল ফুস। আসলে তৃণমূল 2011-র পর 2016-তেও আসতো না, সর্বোচ্চ 16। 21-এ তো কোনোভাবে নৈবচ। 21-এ এরা জোর করে জিতেছে, চিটিংবাজি করে জিতেছে, আইপ্যাক ছাড়া এদের জেতার কথা ছিল না। যাই হোক, সেবার তো হয়ে গেছে। তারপর এবার যখন সব বিষয় আশয়গুলো ঠিকঠাকভাবে হলো, যখন এবার ঠিকঠাকভাবে নির্বাচন হয়েছে, মানুষের ভোট দিতে পেরেছে, হিন্দুরা ভোট দিতে পেরেছে, হিন্দু ভোট একত্রিত হয়েছে, তৃণমূল হাওয়া, তৃণমূল আর নেই, কোথাও নেই, তৃণমূল নামক দলটা আর নেই। তবে আছে কি? পড়ে আছে অভিষেক ব্যানার্জির সম্পত্তি। এই দেখুন, বলা হচ্ছে অভিষেকের নাকি 24টা সম্পত্তি। আমার কাছে যা হিসেব আছে তাতে 43টা সম্পত্তির হিসেব দেখা যাচ্ছে। তার মধ্যে এটা ঠিক যে অনেকগুলো সম্পত্তি আছে অভিষেকের সাথে জয়েন্টলি আছে, কিন্তু একটা সম্পত্তি আমার মনে খুব বিঁধল। এই দেখুন, এই কাগজটা আমার কাছেও রয়েছে, আমি দেখাবো। আপনি কলকাতা পুরসভার এই যে লিস্ট, এই লিস্টে যে হাইলাইট করে রেখেছি অভিষেকের সঙ্গে সায়নী ঘোষ, একদম 3 নম্বর SSC-তে, 1 2 3 4 নম্বর SSC, 4 নম্বর লিস্টে দেখা যাচ্ছে 110022404003। অভিষেক ব্যানার্জি, শ্রী অভিষেক ব্যানার্জি, শ্রীমতী সায়নী ঘোষ, 19D 7 ট্যাঙ্কস লেন। এই সায়নীটা কোন সায়নী? কাল থেকে সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে ওই যে সায়নী লাগাও, এই নাকি সেই সায়নী, মানে সায়নী ঘোষ আর কি। তো সায়নী ঘোষ নামে তো পৃথিবীতে অনেক মানুষ আছে। এই সায়নী ঘোষ মানে কি সেই তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ? তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী কি সায়নী ঘোষ? এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। সবাই বলছে যে অভিষেক আর সায়নী ওই ফ্ল্যাটটা নিয়েছে। এবার কি কারণে নিয়েছে, সত্যি কি এটা সেই সায়নী ঘোষ? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আপনাদেরকে বলি। এবার যদি সেই সায়নী ঘোষ হয়, যদি তর্কের খাতিরে সোশ্যাল মিডিয়ায় যেমনটা বলা হচ্ছে সেটা যদি আমরা ধরে নিই যে এটা সেই সায়নী, তাহলে গন্ডগোলের জায়গাটা হচ্ছে লোকে কিন্তু প্রশ্ন তুলবে, তাহলে সায়নীর সাথে ওই ফ্ল্যাটে কি করছিল অভিষেক? সায়নী তার বোন নয়, সায়নী তার মা নয়, সায়নী তার বান্ধবী নয়, আর কি খাতায় কলমে।
তো সেখানে ও কী করছে? তৃণমূল কংগ্রেসের তো পার্টি অফিস আছে, অভিষেক ব্যানার্জি নিজের পার্টি অফিস আছে, অভিষেক ব্যানার্জি এতগুলো ফ্ল্যাট আছে, তাহলে সায়নীর সাথে জয়েন্টলি নিল কেন? কি সম্পর্ক সায়নীর সাথে? যদিও ওই সায়নী ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ তিনি বলেছেন যে না বাবু, এটা আমার সম্পত্তি নয়। তিনি কিন্তু হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়েছেন, যারা যারা তাদেরকে প্রশ্ন করেছেন। ফেসবুকে নিজে তিনি তার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, টুইটার অ্যাকাউন্ট থেকে সায়নী ঘোষকে বলতে হচ্ছে এই সায়নী সেই সায়নী নয়। মানে শিবলিঙ্গের মাথায় যিনি কন্ডম পরিয়েছিলেন সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, লাগাও সায়নী ঘোষ, যাকে সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া বলেছিলেন সায়নী লাগাও, এই সায়নী সেই সায়নী নয়, এটা সেই সায়নীর দাবি। তাহলে এই কোন সায়নী ঘোষ? তাহলে আমাদের খুঁজে দেখতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির নিজের বাপ, ঠাকুরদা, মা, ভাই, ভাতিজা, পিসি সবার নামে নিয়েছেন। মানে অভিষেকের সাথে মমতা ব্যানার্জিরও এখন ফ্ল্যাট দেখা যাচ্ছে। আমি তো এবার চিন্তিত হয়ে পড়েছি যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, সেই ফ্ল্যাটটা আবার মমতা ব্যানার্জি বলবেন না তো? না, আমি এই মমতা ব্যানার্জি আমি নই। আমি এখন বেশ চিন্তিত। আর অভিষেক ব্যানার্জির নিজের তো অনেকগুলো বিল্ডিং আছে, 24টা মতন বিল্ডিং দেখা যাচ্ছে, আর বাদ বাকি সব লোকজনের সাথে 43টা মোট দেখা যাচ্ছে। তো এবার এই যে আমি দেখাচ্ছি মমতার সাথে অভিষেকের এই জায়গায় দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই যে এই ইয়েটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো আমি দিয়ে দেবো তবু। তো বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির এতগুলি বাড়ি, এটা নিয়ে বিতর্ক। এখন অভিষেক ব্যানার্জি বলবেন না তো এই অভিষেক ব্যানার্জি আমি নই? অনেকে বলছেন যে কি হতে পারে। দেখুন, খবরের জন্য সব খবর করা তো ঠিক আছে, কিন্তু দেখুন অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙতে পারাটা এত সহজ হবে না। সহজ এই কারণেই হবে না, কারণ অভিষেক ব্যানার্জি কোর্টে চলে যাবে, কোর্ট দিয়ে দেবে স্টে, কারণ কোর্ট দুপক্ষের বক্তব্য না শুনে ভাঙার অর্ডার নিশ্চয়ই দেবে না কোর্টে যদি কেস হয়। তবে যে ভাঙা হবে না এরকমটা নয়। কোর্টে যদি সরকার প্রমাণ করতে পারে যে এইগুলো দুর্নীতির টাকায় করা, মানি লন্ডারিংয়ের টাকায় করা, এবং পুরসভা অ্যাক্ট অনুযায়ী বাড়িগুলো তৈরি হয়নি, পুরসভার আইন মানা হয়নি, তাহলে কিন্তু কলকাতা পুরসভা ভাঙার অর্ডার দিতে পারে। এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। বাড়ি ভাঙা পড়বেই, আজকে না পড়ুক, 1 মাস পরে পড়ুক, 2 মাস পরে পড়ুক, 1 বছর পরে পড়ুক, অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙা পড়বেই। বিশেষ করে ওই শান্তিনিকেতন, যেটাকে আমি চাই মিউজিয়াম করা হোক। কিন্তু ওই শান্তিনিকেতনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, শান্তিনিকেতনের সামনে না ছাড় দেওয়া হয়নি। আপনি দেখবেন শান্তিনিকেতনে গিয়ে যে ফুটপাথ থেকে একদম বাড়ি একদম লাগোয়া, 4 ফুট তো কলকাতায় ছাড় দেওয়ার কথা। তো অভিষেক ব্যানার্জি ছাড় তো দেয়নি, অনেক ক্ষেত্রে ছাড় না দিলে তার ফাইন হয়। তো তিনি কোনো ফাইন দিয়েছেন কি, এটাও একটা বড় প্রশ্নের মুখে কিন্তু পড়তে হবে। অভিষেক ব্যানার্জি কোনো ছাড়টার দেয়নি, ফাইনও দেয়নি। ফাইন কেন দেবে? রাজা মানুষ ফাইন দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সায়নী ঘোষ কেন বেঁচে গেছেন। মোবাইল নাম্বার সবকটার সাথে দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো মোবাইল নাম্বার, সায়নীর ক্ষেত্রে মোবাইল নাম্বারটা দেওয়া নেই। মোবাইল নাম্বার দেওয়া নেই বলে লোকে বলবে যে বাড়িটা কার, তাহলে বোঝা যাচ্ছে না সায়নী এবার বেঁচে গেল, খুব ভালো কথা। কিন্তু সায়নী বেঁচে গেলেও তৃণমূল কংগ্রেস বেঁচে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও টাইট। কিসের জন্য টাইট? তৃণমূল কংগ্রেস কার্যত বিরোধী দলের তকমাও পায়নি। কেন পায়নি? তৃণমূল কংগ্রেস 80টা বিধায়ক, মোটামুটি 30টা বিধায়ক হলেই তো 10% হলেই বিরোধী দলের তকমা কিন্তু পাওয়া যায়। তাহলে কেন পাওয়া যায়নি? বিধানসভার সচিব তিনি জানাচ্ছেন যে এক্ষেত্রে সঠিকভাবে আবেদনই করা হয়নি। আসলে এতদিন তৃণমূল কংগ্রেসের তো নিজস্ব ক্ষমতা ছিল, এদের যা মনে আসতো এরা তাই করত, এবং সেই কারণেই এরা প্রক্রিয়াটাকে ফলো করেনি। প্রক্রিয়াটা এটাই বলছে, বিধানসভা তরফে বলা হচ্ছে যে কোনো দলকে বিরোধী দলের তকমা তখনই দেওয়া যেতে পারে যখন সমস্ত বিধায়করা সই করে বলবেন যে আমরা এনাকে বিরোধী দলনেতা বেছে নিলাম। ওই তৃণমূল কংগ্রেস অফিস থেকে কাগজ পাঠিয়ে বলা হবে একে আমরা বেছে নিয়েছি তৃণমূলের সুপ্রিমো, যিনি দলের বিধায়কও নন, দলের কেউ নন, বা অভিষেক ব্যানার্জি দলের সাংসদ, বিধানসভার তিনি কেউ নন, তার সই সম্বলিত চিঠি হলে হবে না, স্পষ্টভাবে বলা হয়েছে। শোভনবাবু কেমন লোক সেটা নিয়ে আমরা বিতর্ক করতে বসিনি, কিন্তু এইটা ঠিক যে বিধানসভায় বিরোধী দল হিসেবে তৃণমূলকে তকমা পেতে গেলে তৃণমূলের বিধায়কদের আসতে হবে। 30 জন কমসে কম আসবেন এবং তারা সই করে জানাবেন অমুক ব্যক্তিকে আমরা আমাদের বিরোধী দলনেতা বেছে নিলাম। বিজেপির ক্ষেত্রে কি হয়েছিল? বিজেপিকে তাই করেছিল 2021-এ, অন্তত আমার জানামতে অবশ্যই তাই করেছিল। বিজেপির তরফ থেকে
শুভেন্দু অধিকারীকে বিজেপির যারা দলের সদস্য আছেন, বিধায়করা ছিলেন, তারা দলনেতা মেনে নিয়েছিলেন, সেইভাবেই দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল ভুলে গেছে যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল এটা ভুলে গেছে। এর জন্য তৃণমূল নানান রকমভাবে গাজওয়ারি করছে। এবার দেখুন, তৃণমূলের গাজওয়ারি হচ্ছে অভ্যাস। রাজ্য সরকার 1950-এর ক্ষমতা বলে, আইনের বলে যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে যে এই রাজ্যে তো 70% হচ্ছে হিন্দু মানুষ বাস করে, তার থেকেও বেশি। এবার 70-72% হিন্দুদের আস্থায় এতদিন ধরে তৃণমূল একেবারে মুগুর ধোলাই করে এসছে, একেবারে ধোলাই করে এসছে আমাদের আস্থার উপরে। কোনোদিন আমাদের আস্থার, আমাদের ভালোবাসার তোয়াক্কাই করেনি। হিন্দুরা, গরু হচ্ছে হিন্দুদের জন্য একটি পবিত্র বস্তু। তো আমাদের পুরাণের অনেক পৌরাণিক কাহিনী টাহিনী আছে, এবং সব থেকে ব্যাপার হচ্ছে আমার খারাপ লাগে বলেই তো মুসলিমরা গরুটাই কাটছে, কারণ তাদের মানে ধর্মীয়ভাবে যেখান থেকে এই বিষয়টা এসছে পশু জবাইয়ের, সেখানে হজরত ইব্রাহিম তাদের যে আল্লাহ আছেন বা তাদের যিনি গড আছেন, তাদের একমাত্র ঈশ্বর, একমাত্র উপাস্য যিনি আছেন, তাকে খুশি করার জন্য বা তিনি পরীক্ষা নিচ্ছিলেন, তার জন্য নিজের সন্তানকে নিয়ে গেছিলেন, ছুরি রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই একমাত্র ঈশ্বর, তাদের ধর্মীয় পুস্তক অনুসারী যিনি আছেন, তিনি সেখানে ছাগল রেখে দেন বা দুম্বা রেখে দেন, সেই জাতীয় পশু রেখে দেন। তো সেখানে কোথাও গরুর উল্লেখ নেই, কোরআনে কোথাও গরুর উল্লেখ নেই, কিন্তু এখানে হিন্দুদের যেহেতু আস্থার বিষয় আছে, তাই গরুকে তারা জবাই করেন। এবার সেই আস্থাকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কারণ যার পাওয়া যাবে স্বাদ তারই হবে বিকাশ, একদম হিসাবটা হচ্ছে ক্লিয়ার, এরকমটা অনেকেই বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশু জবাই প্রায় যাতে না হয় সেই জন্য যখন রাজ্য সরকার চেষ্টা করছে, তৃণমূল তাদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য চলে গেছেন। তৃণমূল যে কত বড় হিন্দু বিরোধী আপনারা হিন্দুরা দেখুন, চোখে আঙুল দিয়ে তৃণমূল বারে বারে হিন্দুদের দেখিয়ে দিচ্ছে যে তারা আমাদের পছন্দ করে না, তারা হিন্দুদের পছন্দ করে না, তাদের ভোট ব্যাংক মুসলমান, তারা তাদেরকেই ভালোবাসবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খবর হয়েছে পশু জবাই নিয়ে রাজ্যের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস। ঈদকে সামনে রেখে বেশ কিছু ছাড়ের আর্জি। মামলাটা কে করেছেন? মামলাটা করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্র, এবং সেখানে খবরে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার পশু হত্যা সংক্রান্ত আইন কার্যকর করেছে। 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী বেশ কয়েকটি নিয়ম বলবৎ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশুকে হত্যা করা যাবে না। 14 বছর বয়স হয়নি এমন গবাদি পশু কোনোভাবেই জবাই করা যাবে না। কোরবানি ঈদের আগে পশু জবাই সংক্রান্ত শুভেন্দু অধিকারীর সরকারের নির্দেশিকা ঘিরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নাকি অস্থিরতা তৈরি হয়েছে। মানে আনন্দবাজার কোন খারাপ স্তরে নেমেছে আপনারা ভেবে দেখুন, তারা এখন এই ধরনের খবর করছে। এই প্রেক্ষিতে কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এবার হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান, এবং আমি যেটার কথা বলছিলাম সেটি অপর একটি মামলা। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়কের আবেদন 13ই মে রাজ্যের জারি করা নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হোক। আসল গল্প এবার আপনাদেরকে বলছি, বিরাট বড় এই খবরটা আছে। এবার মহুয়াও এখানে পার্টি হয়েছেন। মহুয়ার বক্তব্য হচ্ছে এই উৎসবের জন্য গরু বাদ দিলে মোষ অথবা বলদ কোরবানির অনুমতি দেওয়া হোক। এই মামলায় আখরুজ্জামানের সঙ্গে হাইকোর্টে ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তো গল্পটা যেটা হচ্ছে, এদের বক্তব্য সেটা হচ্ছে এবার অনেকেই গরু কিনে টিনে ফেলেছে, তো যারা কিনে ফেলেছে তাদের ছাড় দেওয়া হোক। এবার সমস্যাটা হচ্ছে, এবার যদি ছাড় দেওয়া হয় তাহলে ভেবে দেখুন আপনারা, যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে পরের বারও তারা যদি প্রত্যেকবার এরকম করে পশু টশু যদি কিনে নেন, প্রত্যেকবার তাহলে ছাড় দিতে হবে। এই ছাড় দেওয়া হবে কেন? বেআইনি কাজ যদি অলরেডি হয়ে গিয়ে থাকে বা হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি কোনোভাবে তাতে ছাড় দেওয়া যায়? চোর যদি চুরি করে, বলে যে আমার চুরি করা হয়ে গেছে তাই আমাকে চুরি করা সামগ্রী নিয়ে যেতে দিন, এটা কখনো হতে পারে? বেআইনি জিনিস তো বেআইনি, 1950 সাল থেকে আইন, সেখানে এবারও যদি সেই বেআইনিটা ক্রমাগতভাবে হয়ে যায়, এদের মানে মিনিমাম সেন্সটুকু নেই, লাজ লজ্জা নেই। এরা পুরোপুরি হিন্দু বিরোধী এবং হিন্দুদের আঘাত করার কোনো জায়গাটা এরা ছাড়তে চান না।
এরা জানেন এখন শুধুমাত্র এদের ভোট ব্যাংক বলে মুসলমান বেঁচে আছে, শুধু মুসলিম ভোট ব্যাংকটাকে ওদের ধরে রাখার জন্য হিন্দুদের সবসময় এরা আঘাত করেন। এই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যারা মতুয়া সমাজের মানুষ আছেন, আপনাদের মনে আছে না কি বলেছিলেন? গলায় কাঠের মালা পরে চলে আসে ভিক্ষে চাইতে, যেন বাপের দান, মহুয়া নিজের ঘর থেকে যেন টাকাগুলো ছাপিয়ে এদেরকে দেয়। ওটা আমার আপনার যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা এরা চুরি করে, এরা ভোগ করে, তারপরেও এই বেহায়াগুলোর কোনো লাজ লজ্জা নেই। তো বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আনটিল দেন টাটা বাই বাই, ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে।